করোনা ফেলছে, করোনা ফেলছে। মাথা আজকে ভয়াবহ গরম, নইলে এই কথাটা এরকম। মর্নিং ওয়াক টাইম নাকি? দাঁড়ান দেখাই। শুভ সকাল, সকালবেলার উপহার এনার কাছ থেকে। এখন মিস্টার বিশ্বাস চলে গেছেন, আমি এডিটিং নিয়ে ব্যস্ত ছিলাম, ওই জন্য আমি আর ভিডিও করতেও পারিনি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। জাস্ট এডিটিংটা শেষ হলো আর এখন আমি ভিডিও করার জন্য এসেছি। এই জায়গাটা এত সুন্দর রোদ্দুর আসে, অথচ আমি যদি জানলাগুলো খুলতে না পারি না আর কোনো কাজ হবে না, সেইটা এরমই পড়ে থাকবে। সেই জন্য জানলাগুলো খুলে দিলাম। আর কালকের বৃষ্টিতে না বারান্দার অনেকটা ভিজে গেছে, তার সাথে ভিজেছে ইনি, তাই এনাকে একটু রোদে দেওয়া প্রয়োজন। সুন্দর লাগছে, একবার দেখুন, অসাধারণ লাগে। দীপকে বৃষ্টি যেই এসছে বলেছি জানলাগুলো দিতে, ওই সামনেরগুলো দিয়েছে, কিন্তু এই ডান সাইড বা সাইডের জানলাগুলো দেয়নি। সেই কারণেই ডান সাইডেই ছিল বালিশটা, পুরো ভিজে গেছে। ছোট মানুষ, বাবা মাথায় যা আসে তাই তো করবে। আজকে জলটা পাল্টে দিলাম, 2-3 দিন একই জল ছিল। ওদেরও তো ইচ্ছে করে একটু পরিষ্কার জলে করতে, একটু জলটা নোংরা হয়ে গেছিল। মায়ের এই ননস্টিকের প্যানটা আমার খুব কাজে দিয়েছে। টেফলন যেহেতু দেওয়া, আমি এটাতে তো রান্না করব না, তাই এটা ওদের কাজেই লাগিয়ে দিয়েছি। সরস্বতী দিয়ে আবার চাইছিল, আমি দিইনি। আমি বললাম যা ব্যবহার করব না সবই তোমায় দিয়ে দিতে হবে। তখন বলছে না না, তা কেন? বললাম এটা এখানেই থাকবে, এরপরে এখানে একটু খেতেও দেওয়ার ব্যবস্থা করতে হবে। আগে বলুন, এই 5 বছর 10 মাসের ছেলে এই সেদিন টয়লেট করেছিল, আমি সমস্ত তুলে রোদে দিয়ে ঠিক করলাম। আবার দেখুন কাল রাত্রে এখানে, কাল দুপুরবেলা এখানে। আমার মানে ভালো লাগছে না। আর জানেন এই কত চাদর মাদর কাচা যায় বলুন তো এই বৃষ্টিতে, তাও ওয়াশিং মেশিনে ড্রাই হয়ে যায়, এই একটা সুবিধে। আমি না বল দেখি, প্রায় 6 বছর হতে চললো, এখন প্যান্টে পটি করছে, বিছানায় টয়লেট করছে, যা পারছে শুরু। না ভালো হয়েছে, রোজ রোজ বৃষ্টি ভালো লাগছে না। আমার গাছের গোড়াগুলো জল লেগে লেগে পচে যাবে। তাকাতে হবে না, তুই পনির নিয়ে আয়, আলু নিয়ে আয়, লঙ্কা নিয়ে আয়, আর সবজি সবজা কিছু নিয়ে আয়। ভেন্ডি আনবি না, ও লাউ আনবি না, জ্যৈষ্ঠ মাসে লাউ খায় না। হয়ে গেছে অনেকটা। কালকে এনারাই এসেছিলেন আমাদের বাড়িতে। সূর্যের আলো না পেলে না আর হচ্ছে না, ভেতরে পুরো জল জমে গেছে। লম্বা পটটার ভেতরে আমি ফুটো করিনি, যাতে মানে একটু অল্প জল লাগে তো এদের, স্যাঁতস্যাঁতে মাটি হলেই হয়ে যায়। এবার 3 দিন ধরে এটা বাইরে, এই বৃষ্টিতে ভিজে ভিজে ভেতরে জল জমে যাচ্ছে। দাদা সেই সাইডে কর্নার চেয়ে বেরে সে তার পুরো মোবাইলটা মেরেছে। মোবাইলটাকে ছুঁড়ে মেরেছে? কার মোবাইলটা? আমার। যদি ভেঙেছে তো? সে ভাঙবে সেই কিনবে। যে ভাঙবে সেই কিনবে? তাহলে তো যে ভাঙবে সে যদি না কেনে তাহলে তো তোমার আর মোবাইলটা দেখা হবে না। দাদার তো এখন পয়সা নেই, দাদা শুধু ভাঙতেই পারবে, কিনতে পারবে না। তাহলে তো তোমার আর মোবাইল দেখা হবে না। মাথা আজকে ভয়াবহ গরম, কারণ সকাল থেকে না পড়াতে বসাতে পেরেছি, না ড্রয়িং করাতে যেতে পেরেছি। এই পর্দাটা তুলেছি দেখেছেন, এটা হচ্ছে মাথা গরমের লক্ষণ, নইলে আমি পর্দা এভাবে তুলি না। এই যে গাছটা এখনও রয়েছে, এটা আজকে একটু রোদে থাক, তারপর তুলবো। ওইটাকেও বার করে দেবো, ওইটাকে ওখানে তুলেছিলাম, রোদ বেরোবে না এই ভেবে। রোদ বেরিয়েছে, ওটাকেও নামাবো। এবার তুমি ড্রয়িং করবে, এখন একটু ওপরে যাও, আমি এক্ষুনি ড্রয়িংটা দিচ্ছি বের করে। বাজারে পাঠিয়েছি, আর এখন এই এত জামা কাপড় রোজ রোজ ভালো লাগে বলুন তো? এই এত জামা কাপড় যতই ওয়াশিং মেশিনে কাচি আর যাতেই কাচি, রোজ রোজ এই রোদ হবে তারও তো কোনো গ্যারেন্টি নেই। কী রকম বলুন তো, এই এত জামা কাপড় এভরিডে, ভাল লাগে না একেবারে। কি হচ্ছে? করোনা ফেলছে। কি ফেলছে করোনা? আসলে করোনা ফেলছে, ফেলছে। হিন্দি করোনা ফেলছে, ফেলছে। ঠিক আছে। আমরা বাচ্চা এভাবে হিসি করে দেয়, মানা যায় বলুন তো? এই বৃষ্টিরও শেষ নেই আর এর পেট চলকানোরও শেষ নেই।
চলকে আমরা শেষ করে দিচ্ছে। আর এই সময়ে আমি ম্যাট্রেস প্রোটেক্টর কিনে টাকাটা কেন এনগেজ করে রাখবো বলুন তো? এই ম্যাট্রেস প্রোটেক্টর 6 মাস পরে হয়তো কাজে লাগবে না, হঠাৎ একদিন কাজে লাগবে। আর ম্যাট্রেস প্রোটেক্টরের ওপরে না শুয়ে, তারপর চাদর পেতে শুয়ে শান্তি হয় না, মচমচ করে, কি বিরক্তিকর। রোজ চাদর ধোয়া ভাল লাগে? এই চাদর প্লাস অয়েল ক্লথ প্লাস কাঁথা প্লাস তার সাথে আবার গায়ে দেওয়ার চাদর, সব ভেজাচ্ছে একেবারে, মানে গাফা এরকম করছে আমার। আর জানেন তো দীপেরও দোষ আছে। দীপ বেটা খুব সৌর্যের পেছনে লাগে, এই সিঁড়ির সামনে ঘরটায়, ও দ্বীপের ঘরটায় লুকিয়ে বসে থাকবে দরজার পেছনে। তারপর ভাই যেই যাবে হুপ করে ওকে চমকে দেবে, আর ও চেঁচেতে থাকে। তারপরেই লেগে যায় আরে বালি আর সুগ্রীবের যুদ্ধ। মানে যা তাকে বলবে, এত বছরের ডিফারেন্স, তাকেও যদি এইরকম করে মানা যায়? বালিশটার পাশেই, ঠিক বালিশটা যেখানে শেষ হয়েছে তার পাশের গ্রিলটাতেই বসে আছে। আস্তে করে দেখ, সাউন্ড দেখে, ওই ফুটোটা দিয়েই দেখ, ওই ফুটোটা দিয়ে দেখ, দুটো পর্দার মধ্যখানে যে ফুটোটা হয়েছে। পুরি সাবাস। কি হলো? তোমাকে দিয়ে বানাচ্ছে দাদা? দীপ আবার গেল একটু ডিম আনতে, একটু আগে আবার অন্ধকার করে এসেছিল। আমি তো ভয় পেয়ে গেছি যে আবার হয়তো বৃষ্টি আসবে। তারপর দেখি না, আবার রোদ খুলেছে, তাই আর জামা কাপড়গুলো তুললাম না। এইগুলো তুলে নিয়ে তারপরে রান্নার দিকে মন দেবো, নইলে কিন্তু একদম ঝামেলা হয়ে যাবে। অনেক জামা কাপড় রয়েছে আর সব কিছু কীরকম গন্ধ গন্ধ হয়ে গেছে। সরস্বতী দিদি কাজকর্ম করে দিয়ে চলে গেছে, আমি এখানে বসে রয়েছি, ভাবছি মানে দুনিয়াটা কোন দিকে যাচ্ছে। একটা ছোট্ট বাচ্চা, তোমরা সকলেই জানো হয়তো ঘটনাটা, একটা চিপসের প্যাকেট কুড়িয়ে পেয়েছে, তাকে বলেছে তুই চোর, এই বলে তাকে এত অপমান করেছে যে সে সুইসাইড করেছে। দেখো, ঘটনাটা দুটো দিক আছে। নাম্বার 1, এভাবে কোনো উপযুক্ত প্রমাণ ছাড়া একটা বাচ্চাকে কিছু বলা যায় না, উচিত না। মাত্রাও বোধ রাখতে হয় যে কতটা বলবো, কাকে বলবো। দ্বিতীয়ত, একটা এইটুকু বাচ্চা একটা এত ছোট ঘটনার জন্য সুইসাইডের মতো একটা ঘটনা ঘটাচ্ছে, তার জন্য ঠিক কতটা মনের জোর দরকার সেটা বল। কোথায় পাচ্ছে এই মনের জোর? কোথায় পাচ্ছে এই সুইসাইড, এই অপশানটা? কেন তাকে সুইসাইডের কথা ভাবতে হচ্ছে? অ্যাডোলেসেন্স পিরিয়ড মানলাম, কিন্তু আমাদের আগে কি অ্যাডোলেসেন্স পিরিয়ড ছিল না? আমাদের এই যে ছিল না, আমাদের পাড়া প্রতিবেশীরা কত বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন সময় বকেছে, মেরেছে, কিন্তু এটার জন্য অপশান যে সুইসাইড বেছে নিতে হবে এটাই তো আমরা জানতাম না। ঘটনার পেছনে আমার মনে হচ্ছে আরও কিছু কারণ থাকলেও থাকতে পারে। উপরন্তু কি হলো, সেই সিভিক ভলেন্টিয়ার দাদাটির বাড়িতে ভাঙচুর হয়েছে, ব্যাপারটা পার্টি লেভেলে চলে গেছে, যেটা এখন সব ঘটনার ক্ষেত্রে খুবই স্বাভাবিক একটা আউটকাম। কিন্তু এটাও তো ভুল। ওটা যেমন ভুল যে তুমি কোনো সিসিটিভি ফুটেজ দেখলে না, কারোর কথা বা নিজের মনের একটা ধারণা সেটাকেই সত্য মনে মেনে নিয়ে তুমি মানুষটাকে অপমান করলে, তার বাবাকে অপমান করলে, তাকে অপমান, 6-7-এ পড়া একটা ছেলে, সেটা যেমন ভুল, ঠিক তেমনি সকল অপমানিত ছেলেপুলেদেরই সমাজের সঙ্গে, লোকের সঙ্গে, বাস্তব পরিস্থিতির সঙ্গে যুঝতে না শিখে সুইসাইড করে ফেলাটা কেন অপেক্ষাকৃত সহজতর পদ্ধতি বা পন্থা বলে মনে করছে, সেটা নিয়ে ভাবার টাইম হয়তো এসেছে। সেটা নিয়ে ভাবতে ভাবতেই কালকে রাতে বর্ধমানের ঘুষকরায় বাস স্ট্যান্ডের কাছে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট, এবং সেখানে একটি বাচ্চা ছেলেকে 3 জন মারা গেছে। পুলিশরা নাকি বলেছে রাস্তায় তোর বাবার নাড়ি ভুড়ি পড়ে আছে, পরিষ্কার করে নিয়ে যা। আমি জানি না, মানে 99% লোক পুলিশদের ভুল বোঝে আর বাকি 1% পুলিশ। এই কথাটা কি বলা যায়? আদৌ কোনো মানুষ এই কথাটা কি বলতে পারে? হয়তো অবাক। এবার দেখো, লোকের মুখে কথা আস্তে আস্তে কথা তিল থেকে তাল হয়, এক কথা 10 রকম রূপ নেয়, সেটা ঠিক, কিন্তু তবুও এই ধরনেরই তো কিছু বলেছে।
নইলে এই কথাটা এলো কোথা থেকে? একটা বাচ্চার বাবা মারা গেছে, রক্তে একদম ছিন্নভিন্ন দেহ রাস্তার ওপর পড়ে আছে, বাচ্চাটি ওখানে বসে কি করবে বুঝতে পারছে না, হিতাহিত জ্ঞান শূন্য। তখন নাকি কয়েকজন পুলিশ এসে বলেছে এই রাস্তাটা নোংরা হয়ে আছে, তোর বাবার বডি নাড়ি বুড়ি এখান থেকে সরা। এটা কোন পৃথিবীর দিকে যাচ্ছি আমরা? এরকম শিক্ষিত হয়ে লাভ কি? মানে এখন সিভিক ভলেন্টিয়াররাও নিজেদের পুলিশ ভাবে, যারা পার্টি লেভেলে কাজ করে ছোটোখাটো একটা কুর্দি টাইপ কিছু পেয়ে গেছে তারাও পুলিশ ভাবে, শিক্ষার কোনো প্রয়োজন নেই। তাদের কাছ থেকে তো এই ধরনের ব্যবহারটাই আশা করা যায়। কিন্তু এইসব বাচ্চাগুলোর, মানুষদের, বড়দেরও বলতে গেলে ইনফ্যাক্ট ফিউচার ভেবে তো আমি অবাক হয়ে যাচ্ছি। বারান্দার জানলাগুলো দিয়ে দে, আমি এই সিঁড়িটা দিয়ে দিচ্ছি। দীপ, ওই দেখ ছেলেটা কিছুতেই কিছু শুনতে পায় না কানে। বারান্দার জানলাগুলো দে। তো দাদা কানে হেডফোন গুঁজে রয়েছে মনে হয়। আপনাদের বাইরেটা দেখাই, পুরো অন্ধকার হয়ে কালো হয়ে এসেছে। সূর্যকে আজকে বৃষ্টিতে চান করাবো, অনেক দিন ধরে বায়না করছে। দেখেছেন আকাশের কি অবস্থা, পুরো কালো হয়ে গেছে, টিপটিপ করে শুরুও হয়েছে। একটু ঝেঁপে আসুক, তারপর সূর্যকে নিয়ে ছাদে যাব। বৃষ্টি আসার আগে যে কাজটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, জল ভরে রাখা এবং জল তুলে রাখা, সেই দুটো সবার আগে করব। কতগুলো বোতল ফাঁকা। চল ছাদে চল। হ্যাঁ যাও। কি হচ্ছে? এখনো সেরকম জোরে শুরু হয়নি, আস্তে আস্তে বাড়ছে। বৃষ্টিতে চান করতে ভাল লাগে নাকি? হ্যাঁ, তাহলে চান করছিস কেন? মন হয়েছে? তোমার মনও হয়? জোরে পড়লেই তো চান করতে মজা। तू मेंढक है, मेंढक। সুন্দর ফুটেছে দেখুন। এর যেই তিনটে রং হয় এটাই সব থেকে সুন্দর লাগে, একটা সাদা, একটা হালকা পিঙ্ক, আর একটু ম্যাচিওর হয়ে গেলে ফুলগুলো এরকম হয়ে যায়। এখনো ওই দিকটায় কি মেঘ, এইখান থেকে সব মেঘগুলো উড়ে গিয়ে ওই ব্যান্ডেল, চুঁচুড়ো, চন্দননগর, শ্রীরামপুর ওই দিকে বৃষ্টি হবে আজকে। ওই দিকে সাংঘাতিক বৃষ্টি হবে আজকে। এই দিকটা একদম অল্প বৃষ্টি হয়েই থেমে গেল। যেরকম মেঘ হয়েছিল সেই রকম বৃষ্টি কিন্তু হলো না। কমপ্লিট করেছো? কি আঁকলে তুমি? একটা ট্রির হাতটা কেটে দিয়েছে, একটা শুধু এই হাতটাই বেঁচে আছে। আর আর হেড ক্রাই করছে, ও কাঁদছে। আমাকে আঁকাটা দেখাতে পারো? হ্যাঁ। কোথায় কোথায় বের করো। The tree is crying, বলছে সেভ মি। দীপ গেছিল দোকানে, এই যে একই বিস্কিট, এটা আর এটা এক, খালি প্যাকেজিং চেঞ্জ হয়েছে বলে এইটার দাম 35, এটার দাম 40। মানে ওই পুরনো মুদিখানার দোকানে গেছিল, গিয়ে বোকা বেনে উল্লু বেনে চলে এসছে। আর আমাদের নতুন দোকানে 153 টাকা করে এগুলো, আর আমাদের পুরনো দোকানে এগুলো 157 টাকা করে। মানে পার প্যাকেট 5 টাকা 5 টাকা 10 টাকা প্রফিট।
আর এইটাতে 5 টাকা 5 টাকা 10 টাকা প্রফিট, মানে 20 টাকা একদম নষ্ট করেছে। তাই কালকে দ্বীপের যাতায়াত ভাড়া থেকে আমি 20 টাকা কেটে নেবো। ছোটোবেলায় আমার সঙ্গেও এরম ঘটনা ঘটেছে। নিজের দায়িত্ব নিয়ে যে কেউ যদি ফ্যামিলির বাজেট বাড়ায় তার সাথেই ব্যবস্থা করে বাজেটটাকে ঠিক করতে হয়। কয়েকদিন এরম করলে পুরনো দোকানের প্রতি মোহ কেটে যাবে। বালতি সবজি এনেছে দ্বীপ। আজকে সকালের দিকে এতটাই ব্যস্ত ছিলাম সবজিগুলো দেখানো হয়নি। এইটা ভেবেছিলাম বাটবো, সে আর হলো না, মরে গেল। এই যে গাজর এনেছে, আলু কিন্তু বেশি নেই, আলু এনেছে 1 কিলো, আমি অল্প এনেছি। আর মাকড়া বেগুন এনেছে, আমাকে বলছে মা আর কোনো বেগুন পেলাম না, তাই মাকড়া বেগুন এনেছে। পটল এনেছে, বাট এগুলো আমার পটলগুলোর থেকে একটু খারাপ কোয়ালিটি, এটা হচ্ছে দেশি পটল। বড় বড় পিস করে এই যে পনির কেটে নুন হলুদ গরম মশলা গুঁড়ো আর একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এটা দিয়ে ঘুগনি হবে রাত্রে। ঘুগনির মটরটা ভিজিয়ে রেখে দিয়েছি রাত্রে। আমরা 3 জন, আমি সৌম্য সৌর্য ঘুগনি খাবো, আর সকালে মিস্টার বিশ্বাসের টিফিনে এই ঘুগনিটাই যাবে। 12 পিস পনির আছে, সবার 3 পিস করে হয়ে যাবে। ও হ্যাঁ, একটা কথা বলি, আমি কিন্তু ওই রকম নয়, বাবা মা খাবে না 12 পিস পনির আছে আমরা 1 পিস 2 পিস করে খাবো, বাচ্চারা সব খাবে। যা আসবে সংসারে সবাই ইকুয়ালি সেটা ভাগ করে নেবে। মিস্টার বিশ্বাসের জন্য চা বসিয়েছি, চা খাবে। মুড়ি খায় কিনা জিজ্ঞেস করি। দ্বীপ হয়েছে পুরো ওর বাবার মতো। দুপুরবেলা পনির দিয়ে আলু পটলের তরকারি, ডাল, লাল শাক ভাজা, মাছের ঝাল ছিল, ঠিক আছে। বললো ভাজা করনি কিছু? আমি বললাম ভাজা কি লাগবে, তুই পনির দিয়ে যে পটলের তরকারিটা আছে ডাল দিয়ে ভাত মেখে ওটা দিয়ে খা। না, ডাল ভাজা ছাড়া কি ডাল খাওয়া যায়? এতটা চানাচুর, ওই চানাচুর দিয়ে ডাল দিয়ে খেলো আর পনিরের তরকারিটা আলাদা খেলো। আর ওর দেখা দেখি ওই গেরিটাও তাই খেলো। দীপ আমাকে দেখে বলে গেছে, মা এই পনিরটা আমি খাবো না, এটা না, এটা না, এইটা আমি খাবো। খাস, যেটা ইচ্ছে সেটা খাস, কিন্তু 3টার বেশি পাবি না। আর যদি বেশি চাই তো বল, আমি এটা 4 ভাগ করে দিচ্ছি। বলছে না না ওইসব করো না, একদিন 1 কেজি পনির আনবো, সেটা আমিই খাবো, আর কেউ খাবে না। কি পনির খেতে ভালোবাসে, বাপরে বাপ। ঘুগনি রান্নার কি দেখাবো এখন, মিস্টার বিশ্বাসকে খাবার টাবারগুলো দিয়ে রান্না বান্না সারি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট। যদি এই ব্লগ ভালো লেগে থাকে, আমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশানটা অন করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তবে একটা কথা আবারও বলে যাই, ভিউজ 30 হোক বা 300, 10 হোক বা 10 লাখ, আমি কিন্তু সেটা কিন্তু দেখতেও হবে।